হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে জীবন বিজ্ঞানে যেটা 3 নম্বর স্কুল দেওয়া হয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটা আমরা সলভ করে নেব। আগের ক্লাসে আমরা 4 নম্বর সেটটা সলভ করে নিয়েছিলাম, 3 নম্বর সেটটা সলভ করা হয়নি। আজকে আমরা 3 নম্বর সেটটার বিভাগ ক, খ, গ, ঘ প্রত্যেকটা বিভাগের আনসার দেখে নেব। দেখো, বিভাগ ক, প্রথম প্রশ্ন এখানে প্রদত্ত কোনটি কন্ড্রিক্সিসের বৈশিষ্ট্য নয়? পটকা কিন্তু কন্ড্রিক্সিসের মধ্যে থাকে না, বাদ বাকি হেটেরোসার্কেল লেজ হয়, প্ল্যাকয়েড আঁশ থাকে, তরুণাস্থি যুক্ত অন্তকঙ্কাল হয়, এগুলো সবই ঠিক আছে, কিন্তু পটকা থাকে না। এরপরে কোন পর্বের প্রাণীর জীবনচক্রে পলিপ এবং মেডুসা দশা দেখা যায়? সেটা হচ্ছে নিডারিয়া। দ্বিপদ নামকরণের প্রবক্তা হচ্ছে লিনিয়াস। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোষের রাইবোজোমকে। কোন অঙ্গাণুটা দেখো কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে গলজি বস্তু বা গলগি বডি। প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষুম্না কাণ্ড। ক্লোরোফিল গঠনে যেটা সাহায্য করে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। বাম অলিন্দ বাম নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকা থাকে সেটা হচ্ছে বাইকাস্পিড কপাটিকা, মানে দ্বিপত্র কপাটিকা। নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ দেখো রজন, ট্যানিন, গদ এগুলো নাইট্রোজেন বিহীন, কিন্তু মরফিন, কুইনাইন এগুলো সব হচ্ছে নাইট্রোজেন যুক্ত, তাহলে মরফিনটা হবে রাইট অ্যান্সার। কোন রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায়? এডস রোগে আক্রান্ত ব্যক্তির স্বাভাবিক যে ইমিউনিটি বা অনাক্রমতা ক্ষমতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয়? পোলিও, তার জন্য কে ওরাল পোলিও ভ্যাকসিন, ওপিভি বলা হয়। ওরাল মানে যেহেতু মুখ দিয়ে খেতে হয়। কোনটা ব্যাকটেরিয়া নয়? দেখো ভ্যাম, এটা ভেসিকুলার আরবেস্কুলার মাইক্রোরাইজা, তাই না? এটা একটা মাইক্রোরাইজা, সায়ানো ব্যাকটেরিয়া কিন্তু নয়, বাদ বাকি এগুলো সব সায়ানো ব্যাকটেরিয়া। এরপরে কোন শৈবালকে প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয়? আমরা দেখেছি মহাকাশযানে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ক্লোরেল্লা। প্রদত্ত কোনটি মরুজ উদ্ভিদ, মানে মরুভূমিতে পাওয়া যায়? সেটা হচ্ছে ফণিমনসা। পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ, পুনঃস্থাপন অযোগ্য সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ওকে, এরপরে নেক্সট বিভাগ খ, 2 দাগের প্রশ্ন। দেখো, উপচিতি বিপাক তোমরা লিখতে পারো পুষ্টি বা সালোক সংশ্লেষ। যে সমস্ত বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বাড়ে, প্রোটোপ্লাজমের পরিমাণ বাড়ে, তাদের আমরা বলি উপচিতি বিপাক, তাই না? তাহলে সেটা হচ্ছে পুষ্টি, সালোক সংশ্লেষ এগুলো। আর শ্বসন, রেচন এগুলো হচ্ছে অপচিতি বিপাক, যেখানে শুষ্ক ওজনটা কমে, উল্টো। ব্যাং হচ্ছে উভচর শ্রেণীর অন্তর্ভুক্ত। আরএনএর মধ্যে থাকে একটা নাইট্রোজেন বেস, যেটা ডিএনএতে থাকে না, সেটা হচ্ছে ইউরাসিল। ইউরাসিলটা আরএনএর মধ্যে থাকে, ডিএনএর মধ্যে ইউরাসিল থাকে না, থাইমিন থাকে। ইউরাসিলের পরিবর্তে থাইমিন থাকে। একটা ব্যাকটেরিয়া যেটা সালোক সংশ্লেষে সক্ষম সেটা সায়ানো ব্যাকটেরিয়া। খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক সেটা পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল। বিজ্ঞানের কোন শাখায় জীবাণু সম্পর্কে আলোচনা করা হয়? জীবাণু বা অণুজীব সম্পর্কে আলোচনা করা হয়, সেটা হচ্ছে মাইক্রোবায়োলজি। ক্রেবস চক্রে মোট কত অণু এটিপি তৈরি হয়? যদি আমরা বলি সরাসরি কত অণু এটিপি, দেখো এই ধরনের প্রশ্ন এমনিতে মানে কনফিউশন ক্রিয়েট করে। ক্রেবস চক্রে সরাসরি 2 অণু এটিপি উৎপন্ন হয়, এবং টোটাল যদি আমরা কাউন্ট করি ক্রেবস চক্রে, সেখানে কিন্তু 30 অণু এটিপি তৈরি হয়। ওকে, প্রশ্নটা খেয়াল করবে, এবং যখন মানে প্রশ্ন আসবে তখন এই মানে সরাসরি হিসাবটাই আমরা দেব 2 অণু, কিন্তু ক্লাস টিচার যিনি থাকবেন প্রশ্নপত্র যদি এরকম প্রশ্ন তোমরা দেখো তাহলে তোমরা কিন্তু জিজ্ঞাসা করে নেবে। বনভূমি ধ্বংসের একটি প্রাকৃতিক কারণ দাবানল লিখতে পারো। শূন্যস্থান পূরণের মধ্যে দেখো এখানে ড্যাশ একটি বিয়োজকের উদাহরণ, আমরা ছত্রাক লিখতে পারি। ফুসফুসীয় শিরা, আমি আগের ক্লাসে বলেছিলাম 4 নম্বর সেট যেখানে সলভ করেছি, যে শিরা মানে দূষিত রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, কিন্তু ফুসফুসীয় কথাটা যদি থাকে সামনে তার মানে সেটা ব্যতিক্রম। তাহলে ফুসফুসীয় শিরা মানে এমনিতে শিরা হচ্ছে দূষিত রক্ত, তাহলে ফুসফুসীয় শিরা হবে অক্সিজেনযুক্ত বিশুদ্ধ রক্ত। কেমন ফুসফুসীয় কথাটা থাকলে সেটা উল্টো হয়, যেমন ধমনী সেটা হচ্ছে বিশুদ্ধ রক্ত, তাহলে ফুসফুসীয় ধমনী হবে দূষিত রক্ত। 70S রাইবোজোম যেটা সাব ইউনিট বা অধ একক যেটা, সেটা হচ্ছে 30S, একটা 50S। এনার্জি কারেন্সি এটিপিকে বলা হয়। শুক্রাশয় টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে এবং লক জ বলা হয়, মানে জটা পুরো আটকে যায়, সেটা হচ্ছে টিটেনাস রোগের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। এরপরে আমরা নেক্সট প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন 4-1, পক্ষী শ্রেণীর একটি বৈশিষ্ট্য হলো সমগ্র দেহ রোম দ্বারা আচ্ছাদিত থাকে, পালক দিয়ে থাকে, তাহলে মানে এটা মিথ্যা হবে। আয়রনের অভাবে গলগণ্ড হয় না, আয়োডিনের অভাবে হয়, এটাও মিথ্যা। অস্থিকলা প্রাণীর দেহের ভার বহন করে, এটা সত্য। ভিটামিন B12 উৎপাদনে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, মানে ব্যাকটেরিয়া সাহায্য করে ভিটামিন B12, মানে এসচেরিচিয়া কোলাই যেটা।
সেটা সত্য। ইউগ্লিনা একটি সালোক সংশ্লেষকারী সালোক সংশ্লেষ অবশ্যই সক্ষম, সালোক সংশ্লেষ করতে পারে ইউগ্লিনা, কিন্তু এটা উদ্ভিদ নয়, উদ্ভিদ প্রাণী কোনোটাই ধরা হয় না একে, কেমন, সেই হিসাবে এটা মিথ্যা। এটা ইউগ্লিনা সালোক সংশ্লেষে সক্ষম, এতটুকু দিলে আমি এটা সত্য লিখতাম, কেন উদ্ভিদ দিয়েছে, উদ্ভিদ তো আর নয়। এরপরে 10% সূত্রের প্রবক্তা বিজ্ঞানী হেকেল নয়, এখানে আমরা লিন্ডেম্যান জানি, তাই না, লিন্ডেম্যানের 10% সূত্র, তাহলে লিন্ডেম্যান হওয়া উচিত, তার জন্য এটা মিথ্যা। ম্যাচিংটা দেখো, স্ট্যাটোসিস্ট এটা হয়ে যাবে দেখো টিনোফোরা, ফ্লেম কোষ দেখা যায় শিখা কোষ প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে, আরএনএ এটা প্রোটিন সংশ্লেষের সঙ্গে যুক্ত, কুফার কোষ জীবাণু ধ্বংস করে, প্লাজমা সেটা অ্যান্টিবডি থাকে প্লাজমার মধ্যে, এবং রিকেট যেটা ভিটামিন ডি, তাই না, ভিটামিন ডির অভাবজনিত রোগ। এরপর বিভাগ গয়ের প্রশ্নগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন, একবীজপত্রী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। হেডিং করবে একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। 1 নম্বর দেবে অধিকাংশ একবীজপত্রী উদ্ভিদগুলি একবর্ষজীবী বিরুৎ জাতীয় প্রকৃতির হয়, কিছু প্রজাতি গুল্ম বা বৃক্ষ জাতীয় হয়। তাহলে একবীজপত্রীর মধ্যে বেশিরভাগ আছে যারা এক বছর বাঁচে, তার জন্য একবর্ষজীবী। বিরুৎ মানে মাঝারি উচ্চতাযুক্ত, যেমন ধান সেরকম টাইপের। এবং কিছু প্রজাতি আছে যেগুলো গুল্ম মানে ঝোপঝাড় যুক্ত হয় এবং বৃক্ষ জাতীয় কিছু হয়। 2 নম্বর বৈশিষ্ট্য লিখবে এদের মূল অস্থানিক, গুচ্ছমূল, কাণ্ড শাখা প্রশাখা বিহীন, বেশিরভাগ প্রজাতির পর্বমধ্য ফাঁপা প্রকৃতির হয়। 2টো বৈশিষ্ট্য লিখবে, এটা আমি প্রাণ থেকে টেক্সট থেকে দেখাচ্ছি। নেক্সট, ব্যক্তবীজী এবং গুপ্তবীজী উদ্ভিদের দুটি পার্থক্য, অনেক টেক্সট বইও দেখবে দেওয়া হয়েছে, আমি রায় মার্টিন থেকে তোমাদের দেখাই। প্রথম পার্থক্য লিখবে এখানে ব্যক্তবীজির ক্ষেত্রে মানে এটা গুল্ম বা বৃক্ষ জাতীয় এবং বহুবর্ষজীবী হয়, আর এখানে বিরুৎ গুল্ম বা বৃক্ষ জাতীয় এবং একবর্ষজীবী, দ্বিবর্ষজীবী বা বহুবর্ষজীবী হতে পারে। এরপরে ব্যক্তবীজি এবং গুপ্তবীজির প্রধান পার্থক্যটা অবশ্যই লিখতে হবে, সেটা হচ্ছে বীজ এটা নগ্ন মানে ফলের মধ্যে আবদ্ধ থাকে না, আর গুপ্ত মানে লুকিয়ে থাকে, ফলের মধ্যে বীজটা কিন্তু আবদ্ধ অবস্থায় থাকে। তাহলে 2টো পার্থক্য আমরা লিখব। নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা, সেটা হচ্ছে যোগ কোন পর্বভুক্ত প্রাণী, তাই না, যোগটা হচ্ছে অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণী এবং এই পর্বের একটি বৈশিষ্ট্য। অ্যানিলিডার একটা বৈশিষ্ট্য তোমরা লিখবে, সেটা হচ্ছে কিউটিকল দিয়ে ঢাকা দেহ, লম্বা নলাকার এবং আংটির মতো অসংখ্য খণ্ডক দ্বারা গঠিত, তার জন্য এদের অঙ্গুরিমাল প্রাণী বলে, তাই না, রিং এর মতো অনেকগুলো ছোট ছোট রিং এর মতো মানে অংশ নিয়ে তৈরি, তাই জন্য অঙ্গুরিমাল। এরপরে নেক্সট কোয়েশ্চেন, ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, কেমন, এবং এর অভাবে রাতকানা রোগ হয়। নেক্সট কোয়েশ্চেন, কোন কোষ অঙ্গাণু প্রাণীকোষ বিভাজনকালে বেম গঠন করে, সেটা হচ্ছে সেন্ট্রোজোম, কেমন, সেন্ট্রোজোম হবে আনসার, এখানে সেন্ট্রোজোম কথাটা লিখবে। আর অক্সিজোম দানা কোথায় থাকে না, তো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার গাত্রে। তাহলে মাইটোকন্ড্রিয়া 2টো পর্দা রয়েছে, অন্তঃপর্দা বহিঃপর্দা, তার মধ্যে অন্তঃপর্দার ভেতরের দিকে মানে অন্তঃগাত্রে। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষের মধ্যে 2টো পার্থক্য লিখবো আমরা। প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের মধ্যে 2টো পার্থক্য, সহজ প্রশ্ন। লিখবে যে প্রোক্যারিওটিক ক্ষেত্রে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, ক্রোমাটিন জালিকা থাকে না, একে কি বলে, নিউক্লিয়েড বলে, তার পরিবর্তে নিউক্লিয়েড থাকে। এবং ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে সবই থাকে, নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা প্রকৃত নিউক্লিয়াস থাকে। আর এখানে রাইবোজোম হচ্ছে 70S প্রকৃতির, এখানে হচ্ছে 80S প্রকৃতির। 2টো পার্থক্য বলেছে লিখবো। পরের প্রশ্ন, প্লিহা বা স্প্লিন এর কাজ, ওকে, এটা আমরা দেখব। প্লিহার কাজ হচ্ছে যে এই কাজটা লিখবে, দেহে অনাক্রমতা গঠনে এবং দেহে প্রবিষ্ট জীবাণুদের ধ্বংস করে দেহকে সুরক্ষা দান করে। 2 নম্বর, পুরনো ও আঘাতপ্রাপ্ত আরবিসি মানে লোহিত রক্তকণিকাদের ধ্বংস করে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সালোক সংশ্লেষে 2টি তাৎপর্য লেখো। টেক্সটে 2টো বা 3টে করে পয়েন্ট দেওয়া হয়েছে সালোক সংশ্লেষের, এবং সেগুলো অনেকটাই বড় দেওয়া হয়েছে। 2 নম্বরের জন্য আমার মনে হয় সেগুলো হয়তো তোমাদের লিখতে অসুবিধা হতে পারে, তার জন্য আমি রায় মার্টিন থেকে দেখাচ্ছি। তোমরা প্রান্তিক রেফারেন্স বই ইউজ করতে পারো, ছায়াটাও ভালো, কেমন, প্রান্তিক, ছায়া, রায় মার্টিন এগুলো সাধারণত চলে। সালোক সংশ্লেষের তাৎপর্য বা গুরুত্বর ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে যে খাদ্য উৎপাদন, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে, সে গ্লুকোজ থেকে উদ্ভিদ দেহে প্রোটিন, ফ্যাট ইত্যাদি পরে সংশ্লেষিত হয়।
এবং এই খাবারগুলোই প্রাণীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গ্রহণ করে। তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রাণীরাও কিন্তু খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, এবং উদ্ভিদ খাবারটা তৈরি করে সালোকসংশ্লেষের উপর। তার মানে সালোকসংশ্লেষ কিন্তু সমস্ত উদ্ভিদ এবং প্রাণী জগৎকে খাবার কিন্তু যোগাচ্ছে। 2 নম্বর, শক্তির উৎস না লিখে এটাও লিখতে পারো, পরিবেশে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য, ভালো পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট লিখবে, আর 8 পয়েন্টটা লিখবে যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং গৃহীত কার্বন ডাইঅক্সাইডের সমপরিমাণ অক্সিজেন বাতাসে বর্জন করে। শ্বসনকারী জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং গৃহীত অক্সিজেনের সমপরিমাণ কার্বন ডাইঅক্সাইড বাতাসে ত্যাগ করে। অর্থাৎ সালোকসংশ্লেষ এবং শ্বসন উভয় বিক্রিয়ায় মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় থাকে বা রক্ষিত হয়। নেক্সট, উদ্ভিদ দেহে অভিস্রবণের গুরুত্ব সেটাও তোমরা এখান থেকে লিখবে যে অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ মূলরোমের সাহায্যে জল শোষণ করে, এটা একটা বৈশিষ্ট্য। 2 নম্বর, মূলের কর্টেক্স ও অধোত্বক অঞ্চলে জলের পরিবহন কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। পরের প্রশ্ন, মানুষের শ্বাসপেশি যেগুলো শ্বসনে অংশগ্রহণ করে, 1 হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, 2 নম্বর লিখবে ইন্টারকস্টাল পেশি। কেমন? নেক্সট কোয়েশ্চেন, শ্বেত রক্তকণিকা দুটি কাজ। ওকে, শ্বেত রক্তকণিকার কাজগুলো ভালো করে পড়ে যাবে। শ্বেত রক্তকণিকার মধ্যে 5 রকম কণা রয়েছে এবং সেগুলোর কাজ লিখবে যে শ্বেত রক্তকণিকার মধ্যে থাকা নিউট্রোফিল এবং মনোসাইট ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে। 2 নম্বর হচ্ছে ইউসিনোফিল, সেটা অ্যালার্জি অবস্থায় সক্রিয় হয় এবং মাস্ট কোষ থেকে খরিত হিস্টামিনকে ইনঅ্যাক্টিভ করে দেয়, নিষ্ক্রিয় করে দিয়ে অ্যালার্জিটাকে প্রতিরোধ করে। এই জন্য অ্যালার্জি হলে এদের সংখ্যা রক্তে বেড়ে যায়। কেমন? ইউসিনোফিলটা। নেক্সট, আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া ঘটিত রোগ তোমরা লিখবে কালাজ্বর, আর একটা হচ্ছে ম্যালেরিয়া। ওকে, একটা হচ্ছে কালাজ্বর এবং আর একটা হচ্ছে ম্যালেরিয়া। নেক্সট কোয়েশ্চেন, এখানে যক্ষা রোগের জীবাণুর নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম, বাংলাতে লিখতে পারো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এখানে আর প্রশ্ন দিয়েছে, মানে এই রোগের প্রতিষেধক হিসাবে কোন ভ্যাকসিন দেওয়া হয় না, তো বিসিজি টিকা দেওয়া হয়, বিসিজি টিকা, তাই না, ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন। নেক্সট, মাটিতে বসবাসকারী দুটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার নাম যারা বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করতে পারে। 1 হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, একটা লিখবে, আর 2 নম্বর লিখবে রোডোসিউডোমোনাস, শুধু নাম লিখতে বলেছে। 2টি অন্তঃপরজীবী যেটা পোষকদের ভেতরে, শরীরের ভেতরে প্রবেশ করবে, যেমন দেখো উকুন কিন্তু শরীরের ভেতরে প্রবেশ করে না, বাইরে থাকে, সেগুলো হচ্ছে বহিঃপরজীবী। আর অন্তঃপরজীবী পোষকদের ভেতরে অবস্থান করবে, যেমন ফিতাকৃমি, তাই না। 2 নম্বর প্লাজমোডিয়াম, কেমন, ম্যালেরিয়ার যেটা জীবাণু। পরের প্রশ্ন, 2টি জীবাশ্ম জ্বালানি, একদম সহজ প্রশ্ন, কয়লা পেট্রোলিয়াম। খাদ্য শৃঙ্খল কাকে বলে এবং খাদ্য শৃঙ্খলের এখানে উদাহরণ দিতে বলা হয়েছে। খাদ্য শৃঙ্খল যে, মানে এই প্রশ্নগুলো যেগুলো সংজ্ঞা তোমরা মানে বরাবরই ছোট ক্লাস থেকে শিখেছো সেগুলো করতে পারো, অসুবিধা নেই। উৎপাদক দ্বারা উৎপাদিত খাদ্য এবং তার মধ্যে থাকা মানে আবদ্ধ শক্তি যে পদ্ধতিতে উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদকের দিকে সুনির্দিষ্ট ক্রমিক পর্যায়ে খাদ্য সম্পর্কের মাধ্যমে একমুখীভাবে প্রবাহিত হয় তাকে খাদ্য শৃঙ্খল বলে। এখানে ভালো করে দেওয়া হয়েছে যে উৎপাদক থেকে তৈরি হয়েছে খাদ্য, সেই খাদ্যর মধ্যে শক্তি আবদ্ধ আছে, সেটা পরপর উৎপাদক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকমভাবে পরপর যাবে, সর্বোচ্চ খাদকের দিকে পৌঁছবে এবং সেটা শক্তির একমুখী প্রবাহ হবে। সেই যে শৃঙ্খল বা চেন, সেটাকে আমরা বলবো খাদ্য শৃঙ্খল। এখানে সব কথাগুলো একবার মানে সংজ্ঞার মধ্যে ভরে দেওয়া হয়েছে। আর উদাহরণ, যে কোনো একটা উদাহরণ দেবে। এখানে যেমন দেখো, এটা দিতে পারো ঘাস, এটা একটা উৎপাদক, তাকে খাচ্ছে ঘাস ফড়িং, এটা প্রাথমিক খাদক, তাকে খাচ্ছে ব্যাঙ, তাকে খাচ্ছে সাপ, এবং লাস্টে সর্বোচ্চ খাদক হচ্ছে ময়ূর। পুরো এই 2 নম্বর উদাহরণটা দিতে পারো। এরপরে বিভাগ ঘয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করে নেব। প্রথম প্রশ্ন, মানবদেহের হৃৎপিণ্ডের ছবি, এটা আমরা মানে আগে টার্মেও পেয়েছিলাম, এগুলো একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছবির ক্ষেত্রে। কেমন, হৃৎপিণ্ডের ছবি, এখানে এই ছবিটা অঙ্কন করবে। ওকে, এবং তীর চিহ্ন দিয়ে দেখানোর দরকার নেই এই প্রশ্নের ক্ষেত্রে, যেহেতু আমাদের শুধুমাত্র হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ বলেছে, তাহলে এই ছবিটা পুরোটা আঁকবে, তীর চিহ্ন দেওয়ার দরকার নেই।
কিন্তু আলাদা করে তোমরা এটাও প্র্যাকটিস করবে তীর চিহ্ন দিয়ে, কারণ অনেক সময় আসে, যেমন এখানে দিয়েছে যে হৃৎপিণ্ডের অন্তর্গঠন বা লম্বচ্ছেদ অঙ্কন করে রক্ত সংবহনের পথ তীর চিহ্নের সাহায্যে দেখাও, তখন তোমাকে তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে কোন দিকে রক্ত প্রবেশ করছে, কোন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেগুলো দেখাতে হবে। ওকে, এখন এটার ক্ষেত্রে শুধু ছবিটা আঁকবে, নিয়ে এবার কোনটা কি বলেছে দেখো, ডান নিলয় কোনটা, তাহলে ডান দিকে রয়েছে আমার একদম এই যে এই দিকটা হচ্ছে ডান দিক, এই দিকটা হচ্ছে বাম দিক, তাহলে নিচের এইটা হচ্ছে ডান নিলয় দিয়ে দিয়েছি লিখে। তারপরে পালমোনারি কপাটিকা, কেমন পালমোনারি কপাটিকা এখানে, আচ্ছা আর কি দিয়েছে এখানে দেখি, মহাধমনী, মহাধমনী উপর দিকে দেওয়া হয়েছে মহাধমনী, এবং বাম অলিন্দ, দেখো এখানে আমাদের দিয়েছে বাম অলিন্দ। পালমোনারি যেটা কপাটিকা সেটা ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনী, দেখো ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনীর মাঝে থাকে, তাহলে এটা ডান নিলয় এবং এখানে ফুসফুসীয় ধমনী এটা, তাহলে এই সংযোগস্থল এখানে এই জায়গাতে থাকে, কেমন এইখানে তোমাকে দেখাতে হবে, কেমন সেখানে তোমরা কিন্তু দেখাবে। ওকে, এখানে দেখো দেওয়া হয়েছে এখানে হিসেব মতো এই জায়গাতে, কেমন এটা ফুসফুসীয় ধমনী, এটা ডান নিলয়, তাহলে এই জায়গাতে মানে এই ছবিটা আঁকলে এই জায়গাতে আমার পালমোনারি কপাটিকা থাকে, চাইলে এই ছবিটাও আঁকতে পারো। ওকে, নেক্সট আমরা পরে যে প্রশ্নগুলো আছে দেখব, সেটা হচ্ছে নেফ্রনের ছবি। নেফ্রনের ছবি এটা দারুণ ইম্পর্টেন্ট, নেফ্রনের ছবি তোমরা এটা অঙ্কন করবে, এই ছবিটা। ওকে, এখানে গ্লোমেরুলাস, বোম্যান ক্যাপসুল, হেনরি লুপ, সংগ্রহের এলাকা সবগুলো দেওয়া আছে এখানে। ওকে, নেক্সট পরের প্রশ্ন, এখানে আমাদের একানোডার্মাটা পর্বের শনাক্তকারী দুটি বৈশিষ্ট্য, কেমন একানোডার্মাটার ক্ষেত্রে দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লিখবে, যে পুরোপুরি সামুদ্রিক প্রাণীটির দেহত্বক কণ্টকযুক্ত মানে কাঁটা কাটা, এবং দেহ ওরাল এবং অ্যাবরাল তলে বিভক্ত, দেহ পরিধি সমদূরত্বে অবস্থিত 5টি অ্যাম্বুল্যাক্রা দ্বারা চিহ্নিত। 1 নম্বর লিখতে পারো, এবং 2 নম্বর যদি না লেখো তাহলে এটা লিখবে যে দেহে সুগঠিত জল সংবহনতন্ত্র থাকে এবং এদের গমনাঙ্গ নালীপথ বা টিউব ফিট, কেমন এই দুটো বেশি ইম্পর্টেন্ট, 1 এবং 3। এবং এই পরভুক্ত একটি প্রাণীর বিজ্ঞানসম্মত নাম তারা মাছ লিখবে, কেমন অ্যাস্টেরিয়াস রুবেন্স, এবং বিজ্ঞানসম্মত নামটা লিখে দেবে। ন্যাথোস্টোমাটার দুটি বৈশিষ্ট্য, ন্যাথোস্টোমাটার ক্ষেত্রে দুটো বৈশিষ্ট্য, মুখে চোয়াল থাকে এবং নাসারন্ধ্রের সংখ্যা 2, আর অন্তঃকঙ্কাল তরুণাস্থি বা অস্থিযুক্ত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের ট্যাক্সোনমি কাকে বলে, এর প্রবক্তা। ট্যাক্সোনমির সংজ্ঞাতে প্রথমে আমরা লিখব যে ট্যাক্সোনমি বলতে বোঝায় জীববিজ্ঞানের বিশেষ শাখা যেখানে জীবের শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস প্রভৃতি বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করা হয়। এবং ট্যাক্সোনমির প্রবক্তা হচ্ছে অগাস্টিন পি দ্য কন্ডোল। এরপরে গুরুত্ব, ট্যাক্সোনমির দুটো গুরুত্ব লিখতে বলেছে, এক হচ্ছে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে অগণিত জীব থেকে কোনো জীবকে বা নতুন আবিষ্কৃত জীবকে সহজেই চেনা যায়, এবং দিয়ে এটা অ্যাড করে দিতে পারো যে পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে বৈচিত্র্যময় জীবজগতের বিভিন্ন জীব সম্পর্কে জ্ঞান আহরণ করা হয়। আর 2 নম্বর লিখবে যে এটা দিতে পারো যে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে সঠিক ধারণা গঠনে সাহায্য করে। নেক্সট চিত্রসহ কোষ প্রাচীরের গঠন, কেমন সমস্ত টেক্সট বুকের মধ্যে মোটামুটি একই রকম পেজ নাম্বার পাবে। পেজ নাম্বার 31 আমি দেখাচ্ছি। এই যে গঠন 3টে স্তর, মধ্য ল্যামেলা বা মিডল ল্যামেলা এবং প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল, এই 3টে জিনিস ব্যাখ্যা করবে একদম, এই যে সাইটোপ্লাজম সংযোগ বলে এত দূর অব্দি। এর সাথে প্রশ্ন আছে পিএলপি সহযোগিতা কি। পিএলপি মানে প্রোটিন লিপিড প্রোটিন, দুটো মানে এখানে দেখো দুটো প্রোটিনের মাঝখানে একটা লিপিডের স্তর থাকে, তাই না। কোষ পর্দা মূলত ফসফোলিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত। বিজ্ঞানী রবার্টসনের মতে মাঝে দ্বিস্তরীয় লিপিডের দুপাশে নিরবিচ্ছিন্ন প্রোটিন স্তর সজ্জিত হয়ে কোষ পর্দা গঠিত হয়। ওকে, তাই একে পিএলপি সজ্জা বলে। এরপরে ভাজক কলার বৈশিষ্ট্য, এগুলো তোমরা সহজেই পেয়ে যাবে, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। ভাজক কলার এখানে বৈশিষ্ট্য তোমরা লিখবে, এই যে
ভাজক কলার কোষগুলো আকারে ছোট হয় এবং সমান ব্যাসযুক্ত হয়, গোলাকার, ডিম্বাকার, বহুভুজাকার হতে পারে, অপরিণত, অবিভেদিত এবং সদা বিভাজনে সক্ষম। দুটো বৈশিষ্ট্য। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য বলেছে কোষ প্রাচীর পাতলা, সেলুলোজ নির্মিত। নেক্সট এর সাথে প্রশ্ন, জাইলেম ফ্লোয়েমের গঠনগত কার্যগত পার্থক্য। তাহলে গঠনগত পার্থক্যর ক্ষেত্রে লিখব জাইলেম ফ্লোয়েম, এখানে 1 নম্বরে লিখব বৈশিষ্ট্য লিখে গঠনগত পার্থক্য লিখবে। জাইলেম প্যারেনকাইমা ছাড়া অপর কোষ উপাদানগুলি মৃত, এই জন্য একে মৃত কলা বলে। জাইলেমের 4টে উপাদান, তার মধ্যে দেখো এই যে ট্র্যাকিড, ট্র্যাকিয়া, জাইলেম তন্তু, এই সবগুলো হচ্ছে জীবিত, এই সবগুলো হচ্ছে মৃত। সরি, ট্র্যাকিড, ট্র্যাকিয়া, জাইলেম তন্তু এগুলো সবগুলো মৃত, শুধুমাত্র জাইলেম প্যারেনকাইমাটা জীবিত, তাই জন্য একে মৃত কলা বলা হয়। আর ফ্লোয়েম কলার ক্ষেত্রে দেখো ফ্লোয়েমের 4টে অংশ, সিপনল সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু বা বাস্তুতন্তু। এখানে ফ্লোয়েম তন্তু ছাড়া বাদবাকি সবই কিন্তু সজীব। ফ্লোয়েম তন্তুটা মৃত, বাদবাকি সবই সজীব, তাই জন্য একে সজীব কলা বলে। তাহলে 2 নম্বরের পয়েন্টটা প্রথম পার্থক্যের মধ্যে দেবে। আর কাজের ক্ষেত্রে কাজ লিখবে, লিখবে মূলরম দ্বারা শোষিত জল এবং খনিজ লবণের মাধ্যমে মূল থেকে পাতায় পৌঁছায় এবং তাছাড়া উদ্ভিদ অঙ্গকে যান্ত্রিক দৃঢ়তা দান করে। আর এখানে পাতায় উৎপন্ন খাদ্য এর মাধ্যমে সারা দেহে পরিবাহিত হয় এবং এক্ষেত্রে উভমুখী পরিবহন ঘটে। ওকে, যান্ত্রিক দৃঢ়তা লেখার দরকার নেই, এখানে 1 নম্বর, এটারও 1 নম্বর লিখবে। নেক্সট আমরা যাব ফটোলাইসিস এবং ফটোফসফোরাইলেশন, এগুলো দারুণ ইম্পর্টেন্ট। ফটোলাইসিস, এই যে সক্রিয় ক্লোরোফিল দ্বারা পাতার কোষে থাকা জল হাইড্রোজেন এবং H+ এবং OH- আয়নে ভেঙে যাচ্ছে। তাহলে সালোক সংশ্লেষে আলোক দশায় সক্রিয় ক্লোরোফিলের সাহায্যে পাতার কোষে থাকা জল H+ আয়ন এবং OH- আয়নে ভেঙে যায়। এই ঘটনাকে আয়নীভবন বা আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস বলে। বিজ্ঞানী রবিন হিল এটা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন বলে একে হিল বিক্রিয়াও বলা হয়। এর সাথে প্রশ্ন, ফটোফসফোরাইলেশন কি? লিখবে সূর্যালোকের উপস্থিতিতে পাতার কোষের মধ্যে থাকা এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট, সেটা অজৈব ফসফেট মানে পিআই এর সঙ্গে যুক্ত হয়। ফসফেট, আই মানে ইনঅর্গানিক, তাহলে ইনঅর্গানিক মানে অজৈব, তাহলে অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি তৈরি করে। এই যে পদ্ধতি, একেই ফটোফসফোরাইলেশন বলে। ওকে, নিয়ে এটা দেবে এডিপি প্লাস পিআই ইনঅর্গানিক ফসফেট, সূর্যালোকের উপস্থিতিতে এটিপি। নেক্সট কোয়েশ্চেন, এখানে সালোক সংশ্লেষে দুটি তাৎপর্য, ওই একই একবার দেখালাম তোমাদের, রায়মার্টিন থেকে একবার দেখিয়েছি। এখানে এই যে কোয়েশ্চেন 8 নাম্বার, ওটাই কিন্তু আবার রিপিট হয়েছে, কেমন আর দেখাচ্ছি না। গ্লাইকোলাইসিস পদ্ধতি ছকের সাহায্যে। ওকে, আমি বোধহয় এই ক্লাসগুলো তোমাদের একবার দিয়েছিলাম, কেমন ফার্স্ট টার্মে বোধহয়, যদি ছিল ফার্স্ট টার্ম বা যাই হোক ছিল তোমাদের যেগুলো, এগুলো কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। কেমন দেখবে, প্লেলিস্ট খুঁজে দেখবে, এই ক্লাসগুলো মোস্ট প্রবাবলি দেওয়া হয়েছে। গ্লাইকোলাইসিস পদ্ধতি এটা ছকের সাহায্যে আমাদের দেখাতে হবে। কেমন, এই যে ছকের সাহায্যে গ্লুকোজ, 6 কার্বনযুক্ত গ্লুকোজ, সেটা এই যে এটিপি ক্ষয় হয়ে এডিপি তৈরি হয় এবং গ্লুকোজটা গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়। তারপরে ফ্রুক্টোজ 6 ফসফেট, সেখান থেকে ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট। তারপরে এখানে দেখো 2 রকম হচ্ছে, একটা হচ্ছে 3 ফসফোগ্লিসারালডিহাইড, এটা 1,3 ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। কেমন, ডিএইচএপি বলা হয় কে। এবার এরপরে এখান থেকে 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপর 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তারপরে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফেইনল পাইরুভিক অ্যাসিড এবং লাস্টে পাইরুভিক অ্যাসিড। গ্লাইকোলাইসিসের শেষ ধাপে এটা উৎপন্ন হয়। তো এগুলো অবশ্যই পাশে যেগুলো দেওয়া হয়েছে, মানে এটিপি কোথায় ব্যবহার করা হচ্ছে, কোথায় এনএডি প্লাস কাজে লাগছে, কোথায় এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে, সেই জায়গাগুলো অবশ্যই দেখাবে। কেমন, এগুলো লিখে লিখে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। নেক্সট, সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব, এটাও দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সন্ধানের অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে লিখবে যে বেকারি শিল্পে পাউরুটি, বিস্কুট প্রভৃতি প্রস্তুতিতে মানে ফলানোর জন্য, তাছাড়া মদ্য শিল্পে মদ বা সুরা প্রস্তুতিতে কোহল সন্ধানের নীতি অনুসরণ করা হয়। 2 নম্বর, দই, ভিনিগার, নানাবিধ খাদ্য সামগ্রী উৎপাদনেও কিন্তু সন্ধান অপরিহার্য। পরের প্রশ্ন, ভ্যাকসিন এবং ভ্যাকসিনেশন এই দুটো সংজ্ঞা। কেমন, প্রথমে আমরা দেখব ভ্যাকসিন কাকে বলে। ভ্যাকসিন বা টিকা, যে পদ্ধতিতে রোগ সৃষ্টিকারী সজীব জীবাণু হতে পারে, দুর্বল হতে পারে। কেমন,
জীবাণুর উপাংশ পরিবর্তিত অবস্থায় দেহে মৌখিকভাবে বা ইনজেকশনের মাধ্যমে মৌখিকভাবে, কারণ যেমন মানে পোলিও ভ্যাকসিন মুখে খাওয়া হয়, আর বেশিরভাগ ইনজেকশন মাধ্যমে দেওয়া হয় ভ্যাকসিনগুলো, নিয়ে মাধ্যমে শরীরে প্রবেশ করে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়, একে টিকা বা ভ্যাকসিন বলে, যেটা আমরা প্রবেশ করাচ্ছি। ওকে, আর টিকাকরণ বা ভ্যাকসিনেশন, কেমন ভ্যাকসিনেশন যে পদ্ধতিতে টিকা বা প্রতিষেধক দেহে অনুপ্রবেশ ঘটিয়ে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়, তাকে টিকাকরণ বা ভ্যাকসিনেশন বলে। এরপরে রোগ নিরাময় ধৌতকরণের ভূমিকা, 4 নাম্বার যে সেটটা আমরা সলভ করলাম সেটা তো আমি বলে দিয়েছি। এখানে 3টি বলেছে, তো 3টি লেখার ক্ষেত্রে 1 নাম্বার লিখবে, কেমন 2 নম্বর লিখবে এবং এখানে 4 নম্বর লিখবে। ওকে, এগুলো ভালো পয়েন্ট দেওয়া হয়েছে। এরপরে ডেঙ্গি রোগে 3টি উপসর্গ বা লক্ষণ এবং সংক্রমণ পদ্ধতি। ডেঙ্গু রোগের ক্ষেত্রে 3টি লক্ষণ, এই যে ব্রেকবোন ফিভার বলা হয় এখানে, তার কারণ প্রচণ্ড হাড়ে অস্থিসন্ধিতে ব্যথা হয়। 2 নম্বর হচ্ছে মাথায় যন্ত্রণা সহ প্রবল জ্বর, ত্বকে র্যাশ হয়, লসিকা গ্রন্থি বেড়ে যায়, ফুলে ওঠে, স্ফীতি ঘটে। ওকে, আর সংক্রমণ পদ্ধতি স্ত্রী এডিস ইজিপ্টি যে মশা বা মশকি, মশা তো নয় মশকি, তাহলে স্ত্রী এডিস মশা যেটা এই রোগের প্রধান বাহক বা ভেক্টর। স্ত্রী লিখে দিচ্ছি মানে মশকি, কেমন স্ত্রী এডিস মশা আক্রান্ত ব্যক্তি রক্ত পান করে এবং সুস্থ মানুষকে কামড়ালে এই রোগ সংক্রমিত হয়। এটা রায়মার্টিনে আরও ভালো করে দেওয়া হয়েছে। এডিস ইজিপ্টি নামক স্ত্রী এডিস মশা ভেক্টর বা বাহক রূপে এই রোগ ছড়ায়। ডেঙ্গু আক্রান্ত রোগীকে এডিস মশা কামড়ালে ওই মশকের দেহে ডেঙ্গু ভাইরাস বা ফ্ল্যাভি ভাইরাস সেটা প্রবেশ করে। পরে আবার ওই মশকে যখন সুস্থ কোন ব্যক্তিকে কামড়ায় তখন ওই ব্যক্তির দেহে ওই ডেঙ্গুর জীবাণুটা ঢুকে যায় এবং ডেঙ্গু সংক্রমণ ঘটে, এটাই। ওকে, 2 নাম্বার দরকার নেই। নেক্সট প্রশ্ন হচ্ছে সৌরশক্তি ব্যবহারের সুবিধা এবং তার পাশাপাশি অসুবিধা, তাই তো? সৌরশক্তির প্রথমে আমরা সুবিধা দেখব। সৌরশক্তি ব্যবহারের ক্ষেত্রে কি কি সুবিধা আছে? সুবিধা হচ্ছে পরিবেশ দূষণ ঘটায় না, কেমন 3টে সুবিধা লিখতে রয়েছে। পরিবেশ দূষণ ঘটায় না। 2 নম্বর, যে সকল অঞ্চলে প্রচলিত বিদ্যুৎ সরবরাহ পৌঁছেনি সেই সকল অঞ্চলে সৌরবিদ্যুৎ ব্যবহার করা সুবিধাজনক। 3 নম্বর, সৌরবিদ্যুৎ প্রকল্প একবার স্থাপন করলে বহু বছর এর সুবিধা পাওয়া যায়। অসুবিধা লিখবো আমরা। অসুবিধার ক্ষেত্রে এখানে লিখবে যে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য অনেক সৌরকোষ ব্যবহার করতে হয়, কারণ একক সৌরকোষে উৎপন্ন বিদ্যুতের পরিমাণ খুব কম হয়, তাই সোলার প্যানেল অনেকগুলো বসাতে হয়। 2 নম্বর অসুবিধা হচ্ছে সূর্যের আলোর অনুপস্থিতিতে সৌরবিদ্যুৎ তৈরি করা সম্ভব হয় না। এই জন্য সূর্যালোক পর্যাপ্ত পরিমাণ না থাকলে বা মেঘাচ্ছন্ন থাকলে সেক্ষেত্রে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিমাণ খুব কম হয় বা হয় না বলেই চলে। হলো, এরপরে ন্যাটালিটি এবং মর্টালিটি, এগুলোর মধ্যে আমাদের পার্থক্য লিখতে হবে। ন্যাটালিটি ক্ষেত্রে পপুলেশনের সদস্য সংখ্যা বাড়ায়, তাই না? ন্যাটালিটি মানে এখানে জন্মহার, কেমন জন্মহার, তাহলে এখানে মানে একক সময়ে জননের মাধ্যমে যে সংখ্যায় নতুন পপুলেশন বা নতুন সদস্য যুক্ত হচ্ছে, পপুলেশনে নতুন সদস্য যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে ন্যাটালিটি বা জন্মহার। তাহলে জন্ম হচ্ছে, নতুন সদস্য যুক্ত হচ্ছে, তাহলে পপুলেশনের সংখ্যা কি হবে? সদস্য বাড়বে, এর ফলে পপুলেশনের আকার আয়তন বাড়বে। আর মর্টালিটি মানে একক সময়ে কোনো মানে পপুলেশনে যে সংখ্যায় মানে মারা যাচ্ছে, জীবের মৃত্যু ঘটছে, তাকে মৃত্যু হার বা মর্টালিটি বলে। তাহলে পপুলেশনের সদস্য সংখ্যা কমবে, এর ফলে পপুলেশনের আকার আয়তন কমবে। এখানে ঘনত্ব বাড়ে, এখানে পপুলেশনের ঘনত্ব কমে। জীবভর এখানে বাড়ে, যেহেতু নতুন সদস্য যোগ হচ্ছে, এখানে জীবভর কমে। ওকে, আর দুটো বলেছে, দুটো লিখবে। পরজীবিতা, পরজীবিতা তোমাদের দেখিয়ে দিই। এখানে আগের যে মানে 4 নম্বর সেটে পরজীবিতা যেটা দেখিয়েছি সেটা পরিবর্তে এটা করবে, এটা ভালো করে দেওয়া হয়েছে। দুটি ভিন্ন প্রজাতির জীব একে অন্যের ওপর এমনভাবে বাস করে যখন একটি প্রজাতি উপকৃত হয় এবং অন্যটি ক্ষতিগ্রস্ত হয়, তখন এই দুই প্রজাতির আন্তঃক্রিয়াকে পরজীবিতা বলে। কেমন প্লাস মাইনাস, যার উপকার হয় সেটা হচ্ছে প্লাস এবং যার ক্ষতি হয় সেটা মাইনাস। তাহলে উপকৃত জীবটি হচ্ছে পরজীবী। এখানে যে মানে পরজীবীটা পোষক দেহে বসবাস করছে সে পরজীবীটা হচ্ছে উপকৃত, আর যার দেহে বসবাস করছে সেটা হচ্ছে পোষক। কেমন, শুধু পরজীবিতা লিখলেই হবে, এতটা। ওকে, নিয়ে একটা সম্পর্ক চাইলে লিখতে পারো, যেমন
তোমরা লিখতে পারো যে মানুষের শরীরে বসবাসকারী ফিতাকৃমি হলো এক ধরনের অন্তঃপরজীবী। কেমন? তাহলে আমরা 3 নম্বর সেট যেহেতু আমাদের সলভ করা হয়নি, সেটা মিস হয়ে গেছিল, 3 নম্বর সেটটা আমরা সলভ করে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যে ক্লাসগুলো হয়ে গেছে 4টে সেট আমাদের কমপ্লিট হলো, 4টে সেটের ক্লাস যদি তোমাদের দেখা না হয়ে থাকে তাদের জন্য আমি প্রশ্নবিচিত্রার প্লেলিস্ট লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর ভৌত বিজ্ঞানের সেটগুলোর আনসারও আমরা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে প্রোভাইড করব। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।